সিনিয়র আইনজীবী ও রাজনীতিবিদ ফজলুর রহমান। যার একটি মন্তব্য তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। একদম। আমাদের হাতে থাকা বেশ কিছু তথ্যসূত্র ধরে আমরা দেখার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল সেদিন, প্রসিকিউশনের যুক্তিগুলো কতটা জোরালো ছিল, আর এর পেছনে যে রাজনৈতিক সমীকরণটা সেটা আসলে কি বলছে। চলুন এই জটিল বিষয়টার জট খোলার চেষ্টা করা যাক। হ্যাঁ, তবে শুরুতেই একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। বলুন। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিডি, এটা কিন্তু সাধারণ কোনো আদালত নয়। ঠিক। ৭১-এর মুক্তিযুদ্ধে যে গণহত্যা, যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধ হয়েছিল সেগুলোর বিচারের জন্যই কিন্তু এই ট্রাইব্যুনাল। এর সাথে একটা জাতির জন্ম, লক্ষ লক্ষ মানুষের আবেগ, ইতিহাস সব জড়িয়ে আছে। খুবই সংবেদনশীল একটি জায়গা। ঠিক। এ কারণেই এই আদালতকে নিয়ে করা যে কোনো মন্তব্য মানে সাধারণ সমালোচনার চেয়ে অনেক বেশি ওজন বহন করে। এখানে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা মানে শুধু একটা আইনি কাঠামোকে নয়, বরং একটা জাতির ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর একটা অধ্যায়কে ছোঁয়া। আর তাই এখানকার ঘটনাগুলো এত দ্রুত আইনি মোড় নেয়। একদম ঠিক। এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে আমাদের সবার জন্যই পুরো ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে যদি আমরা দেখি ২৩শে নভেম্বরের ঘটনা। শনিবার ছিল। হ্যাঁ, ফজলুর রহমান একটি বেসরকারি চ্যানেলের টক শোতে ছিলেন, আর আলোচনার এক পর্যায়ে তিনি বেশ জোরালোভাবেই বলে বসলেন, এই ট্রাইব্যুনালের বিচার মানি না। খুবই সোজাসাপটা একটা কথা, কোনো রাগ ঢাক ছাড়া। একদম। এবং এই সোজাসাপটা কথাটাই কিন্তু ঝড়ের কেন্দ্রে চলে আসে। মানে একটা টিভি স্টুডিওর ৪ দেয়ালের ভেতর বলা কথাটা ওখানেই থেমে থাকেনি। এর ঠিক ৩ দিন পরেই ২৬শে নভেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে। আচ্ছা, এই আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্ট জিনিসটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। ধরুন, খেলার মাঠে রেফারি একটা সিদ্ধান্ত দিল। এখন কোনো খেলোয়াড় যদি সেই সিদ্ধান্ত না মেনে রেফারিকেই অশ্রদ্ধা করে, তাহলে তো পুরো খেলাটাই নষ্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ, খেলার শৃঙ্খলা থাকে না। আদালতের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকম। এমন কোনো কথা বা কাজ যা আদালতের সম্মান, কর্তৃত্ব বা বিচার প্রক্রিয়াকে বাধা দেয়, সেটাই আদালত অবমাননা। প্রসিকিউশনের অভিযোগ ছিল ফজলুর রহমানের মন্তব্যটি ঠিক এই কাজটাই করেছে। আর এটা যে শুধু একটা মুখের কথা ছিল না, প্রসিকিউটর গাজী M.H. তামিম যে আনুষ্ঠানিকভাবে আবেদনটি করেন সেটা থেকেই এর গুরুত্ব বোঝা যায়। অবশ্যই। কিন্তু স্টুডিওর এই তর্ক যে একেবারে ট্রিবিউনালের ভেতরেও একটা নাটকীয় পরিবেশ তৈরি করবে, সেটা হয়তো অনেকেই ভাবেনি। চলুন দেখি আদালতের ভেতরে ঠিক কী হয়েছিল। ২৬শে নভেম্বরের দৃশ্যটা কিন্তু বেশ আকর্ষণীয় ছিল। অভিযোগটা যখন প্রথম আদালতে ওঠে, শুনানি শুরু হয় একজন সদস্যের একক বেঞ্চে। একজন বিচারকের বেঞ্চে। হ্যাঁ, অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরীর বেঞ্চে। কিন্তু প্রসিকিউশন যখন তাদের যুক্তি দেওয়া শুরু করল, তখন আদালত বুঝতে পারল যে এই মামলার গভীরতা অনেক বেশি। আচ্ছা। মানে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন একটা গুরুতর অভিযোগের শুনানি শুধু একজন বিচারকের বেঞ্চে হওয়াটা হয়তো যথেষ্ট নয়। তাই একক বেঞ্চ শুনানিটা মুলতুবি করে দেয় এবং পূর্ণাঙ্গ প্যানেলে শোনার জন্য দিন ঠিক করে। ঠিক তাই, ৩০শে নভেম্বর, পরের রবিবার। এই সিদ্ধান্তটাই কিন্তু বুঝিয়ে দেয় যে আদালত বিষয়টিকে কতটা সিরিয়াসলি নিয়েছে। প্রসিকিউশনের মূল যুক্তিগুলো ঠিক কী ছিল? শুধু বিচার মানি না বলার জন্যে কি এত বড় পদক্ষেপ? না না, এখানেই তো প্রসিকিউশনের কৌশলটা লক্ষ্য করার মতো। তারা শুধু ওই একটা বিচ্ছিন্ন মন্তব্যের ওপর নির্ভর করেনি। প্রসিকিউটর মিজানুল ইসলাম আদালতে যা বলেন তা থেকে বোঝা যায় তারা একটা প্যাটার্ন দেখাতে চাইছিলেন। প্যাটার্ন কীরকম? তাদের প্রথম যুক্তি ছিল, ফজলুর রহমান টক শোতে বলেছেন যে এই কথা যা তিনি শুরু থেকেই বলে আসছেন। এর মানে কি? এর মানে হলো এটা তার হঠাৎ করে বলে ফেলা কোনো কথা নয়। এটা তার একটা ধারাবাহিক অবস্থান। একদম। এটা অভিযোগটাকে অনেক ভারী করে তোলে। অর্থাৎ তারা প্রমাণ করতে চাইছিল যে এটা একটা পরিকল্পিত অশ্রদ্ধা, মুহূর্তের আবেগ নয়। ঠিক তাই। তাদের দ্বিতীয় যুক্তিটা ছিল আরও গুরুত্বপূর্ণ। তারা বলে, ফজলুর রহমান শুধু কোনো একটা রায় নিয়ে প্রশ্ন তোলেননি, তিনি পুরো ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটাকেই অবৈধ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। প্রসিকিউশনের ভাষায় এটা আদালতের প্রতি সরাসরি অবজ্ঞা ও অবহেলা। তৃতীয়ত, তিনি প্রসিকিউশন টিম নিয়েও প্রশ্ন তুলেছেন। আর চতুর্থ যে পয়েন্টটা তারা আনে, সেটা সম্ভবত সবচেয়ে বিস্ফোরক। কোনটা? ফজলুর রহমানের একটা মন্তব্য তারা কোট করে, এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না।
এই একটা বাক্যই পুরো বিষয়টাকে রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল করে তোলে। আর এই সব যুক্তির সমর্থনে তারা কোনো প্রমাণও তো নিশ্চয় দিয়েছিল। হ্যাঁ, এবং সেটাই ছিল শুনানির সবচেয়ে নাটকীয় মুহূর্ত। কি হয়েছিল? প্রসিকিউশন তাদের দাবির প্রমাণ হিসাবে টেলিভিশন 24-এর সেই টকশোর ভিডিও ক্লিপটা সরাসরি আদালতের এজলাসে চালিয়ে দেখায়। বলেন কি, আদালতের ভেতরে টকশোর ক্লিপ? হ্যাঁ, একবার ভাবুন দৃশ্যটা। ট্রাইব্যুনালের ওই নিস্তব্ধ গম্ভীর পরিবেশে হঠাৎ বেজে উঠল একটা রাজনৈতিক টকশোর উত্তপ্ত বাক্য বিনিময়। এটা তো দুটো ভিন্ন জগতের একটা অদ্ভুত সংঘর্ষ। একদম। এর মাধ্যমে অভিযোগটা আর শুধু মুখের কথায় থাকল না, একটা অডিও ভিজুয়াল প্রমাণ হয়ে গেল। বিচারকরা সরাসরি দেখতে ও শুনতে পেলেন ঠিক কী ভাষায়, কোন ভঙ্গিতে, কোন প্রেক্ষাপটে কথাগুলো বলা হয়েছিল। এই ভিডিও ক্লিপ দেখানোর পর আদালতের প্রতিক্রিয়া কি ছিল? আদালতের প্রতিক্রিয়া ছিল খুব সূক্ষ্ম কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। ভিডিওটা দেখার পর ট্রাইব্যুনাল প্রসিকিউশনের কাছে একটা প্রশ্ন করে। কি প্রশ্ন? তারা জানতে চায় ফজলুর রহমানের অন্য কোনো পরিচয় আছে কিনা। এর উত্তরে প্রসিকিউটর জানান যে তিনি শুধু সুপ্রিম কোর্টের একজন আইনজীবী নন, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ও আচ্ছা। এবং আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসন থেকে বিএনপির একজন সম্ভাব্য প্রার্থীও। কিন্তু আইন তো সবার জন্য সমান, তাই না? তাহলে তার রাজনৈতিক পরিচয়টা এখানে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। আইনত সবাই সমান, কিন্তু একজন সাধারণ নাগরিকের মন্তব্য আর একজন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতার মন্তব্যের প্রভাব তো সমান নয়। তা তো বটেই। একজন সাধারণ মানুষের কথা হয়তো কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু একজন রাজনীতিবিদ যখন গণমাধ্যমে কথা বলেন, তার কথা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় এবং জনমতকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। ঠিক। আদালত সম্ভবত এটাই বোঝার চেষ্টা করছিল যে এই মন্তব্যটার সামাজিক এবং রাজনৈতিক প্রভাব কতটা গভীর হতে পারে। তার পরিচয়টা জানার পর ঘটনাটা আর একজন ব্যক্তির ব্যক্তিগত মতামতের মধ্যে আটকে থাকে না। এটা একটা বড় রাজনৈতিক দলের একজন নেতার বক্তব্য হিসেবে প্রতিষ্ঠা পায়। একদম। আর এখানেই গল্পের রাজনৈতিক দিকটা আরও জটিল হয়ে ওঠে। হ্যাঁ, কারণ ফজলুর রহমানের পরিচয় শুধু বিএনপির উপদেষ্টাই নয়, তিনি ইটনা, মিঠামাইন ও অষ্টগ্রামের মতো একটা গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনের জন্য দলের প্রাথমিক মনোনয়নও পেয়েছেন। ঠিক। তার মানে তার কথার একটা নির্দিষ্ট রাজনৈতিক ওজন আছে। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকছে না। আমাদের সূত্রগুলো যা বলছে, এই ঘটনার মাত্র কয়েক মাস আগে ২৬শে আগস্ট জুলাই বিপ্লব নিয়ে করা অন্য একটা মন্তব্যের জন্য তার নিজের দল বিএনপি তাকে ৩ মাসের জন্য সব পদ থেকে সাসপেন্ড বা স্থগিত করেছিল। এটাই তো এই ঘটনার সবচেয়ে বিরোধাভাসী এবং কি বলে মজার দিক। তাই তো। একদিকে দল তাকে শাস্তি দিচ্ছে, বলছে যে তার কার্যকলাপ দলীয় শৃঙ্খলার বাইরে, আবার কয়েক মাস পরে সাসপেনশন পিরিয়ড শেষ হতে না হতেই সেই একই দল তাকে জাতীয় নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ লড়াইয়ে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিচ্ছে। এই দ্বৈত আচরণের কারণ কি হতে পারে? এটা তো ভোটারদের জন্য একটা স্ববিরোধী বার্তা, তাই না? অবশ্যই। এর কয়েকটা সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে। প্রথমত হতে পারে এটা দলের একটা কৌশল, মানে প্রকাশ্যে তারা দলীয় শৃঙ্খলা রক্ষার একটা বার্তা দিচ্ছে, যাতে মনে হয় তারা উস্কানিমূলক বক্তব্য সমর্থন করে না। কিন্তু ভেতরে ভেতরে পর্দার আড়ালে তারা হয়তো জানে যে নির্বাচনে জিততে হলে ফজলুর রহমানের মতো একজন হেভিওয়েট এবং এলাকায় জনপ্রিয় প্রার্থীর বিকল্প নেই। আরেকটা সম্ভাবনা কি হতে পারে? এটা দলের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বেরও একটা প্রতিফলন হতে পারে। হয়তো দলের একটা অংশ তাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু অন্য আরেকটা অংশ, যারা নির্বাচনের সমীকরণ নিয়ে বেশি চিন্তিত, তারা তাকে রক্ষা করছে এবং মাঠে নামাতে চাইছে। তার মানে এটা শুধু একজন ফজলুর রহমানের ঘটনা নয়, এটা আসলে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির একটা আয়নাও বটে। একদম। এই ঘটনাটা দেখিয়ে দেয় যে অনেক সময় রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক অবস্থান আর তাদের বাস্তব নির্বাচনী কৌশলের মধ্যে একটা বড় ফারাক থাকে। একদিকে রাষ্ট্র যখন তাকে আইনের চোখে দেখছে, তখন তার দল তাকে দেখছে ভোটের রাজনীতির চোখে। দুটো দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। আর এই টানাপোড়েনের মধ্যেই ফজলুর রহমানের মতো নেতারা তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখেন। তাহলে সবকিছু মিলিয়ে দেখলে এই ঘটনাটা আমাদের ঠিক কী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে? আমার মনে হয় এখানে কয়েকটা বড় বিষয় উঠে আসছে। প্রথমত, আজকের এই ডিজিটাল যুগে বিশেষ করে টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে করা মন্তব্য কতটা শক্তিশালী আর তার আইনি পরিণতি কতটা গুরুতর হতে পারে, এটা তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে তার ফিরিয়ে নেওয়ার উপায় থাকে না।
ঠিক। দ্বিতীয়ত, এটি একজন রাজনীতিবিদের ব্যক্তিগত মন্তব্য এবং তার দলের আনুষ্ঠানিক অবস্থানের মধ্যেকার যে জটিল সম্পর্ক সেটাকে সামনে নিয়ে আসে। ফজলুর রহমানের ক্ষেত্রে আমরা দেখলাম দল একই সাথে শাস্তিদাতা এবং পুরস্কারদাতা দুটো ভূমিকাই পালন করছে। আমরা আমাদের হাতে থাকা সূত্রগুলোর উপর ভিত্তি করে ফজলুর রহমানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ এবং এর ভেতরের আইনি ও রাজনৈতিক প্যাচগুলো তুলে ধরার চেষ্টা করলাম। মামলাটি এখনও বিচারাধীন, আর এর পরবর্তী শুনানি ৩০শে নভেম্বর হওয়ার কথা। চূড়ান্ত রায় কী হবে তা তো সময়ই বলে দেবে। তবে এই ঘটনাটা আমাদের সামনে একটা পুরনো কিন্তু মৌলিক প্রশ্নকে নতুন করে হাজির করে। কি সেটা? একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক নেতাদের মত প্রকাশের স্বাধীনতা ঠিক কতটুকু, আর বিচার বিভাগের মর্যাদা রক্ষার যে প্রয়োজনীয়তা সেই সীমারেখাটা কোথায় টানা উচিত, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা সবসময় একটা বিরাট চ্যালেঞ্জ। এই মামলার রায় যাই হোক, এটা ভবিষ্যতে একটা বড় উদাহরণ হয়ে থাকবে। অবশ্যই বাংলাদেশের রাজনীতিবিদদের কথা বলার ক্ষেত্রে এবং এই বিতর্কের নিষ্পত্তিতে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। যাবার আগে একটা বিষয়ে ভাবার জন্য রইল। আমরা দেখলাম ফজলুর রহমানের একটা মন্তব্যের জন্য তার দল বিএনপি তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। হ্যাঁ, একটা দলীয় পদক্ষেপ। আবার রাষ্ট্র তার অন্য একটি মন্তব্যের জন্য আদালত অবমাননার মতো আইনি পদক্ষেপ নিয়েছে। একটা রাষ্ট্রীয় পদক্ষেপ। পাবলিক ফিগারদের বিতর্কিত মন্তব্যের ক্ষেত্রে জবাবদিহিতার এই দুটো ভিন্ন রূপ, একটি দলীয়, অন্যটি রাষ্ট্রীয়, আমাদের কি ইঙ্গিত দেয়? রাজনৈতিক দল এবং বিচার বিভাগ, এই দুটি প্রতিষ্ঠান কিভাবে ভিন্ন ভিন্ন উপায়ে একই ধরনের বিষয় সামাল দেয়, আর এর মাধ্যমে তাদের নিজ নিজ কার্যকারিতা, সীমাবদ্ধতা এবং ক্ষমতার চরিত্র সম্পর্কেই বা আমরা কি বুঝতে পারি?